হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দশম অধ্যায় আদর্শ গ্যাসের আহ, অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব এবং আদর্শ গ্যাসের মধ্যে আজকে আমরা গড় মুক্তবত এবং বিভিন্ন বিজ্ঞানীর যে স্বীকার্যগুলো আছে, আণবিক গতিশক্তিগুলো আছে, সেগুলো আমরা জানবো এবং একই সাথে ঘনত্বের সাথে আসলে এই আমাদের যে বাকি এলিমেন্টগুলো আছে অর্থাৎ চাপ, তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক কেমন সেগুলো আমরা ডেরাইভ করার চেষ্টা করব। এবং গতদিন আমরা যে বয়েল এবং চার্লসের সূত্র শিখেছিলাম, সেই সূত্রের রেফারেন্সে আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো আমরা কিছুটা দেখার চেষ্টা করব। আজকে যদিও আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কম ফেস করার চেষ্টা করব, মোর লাইকলি আমরা থিওরিটিক্যাল দিকগুলো নিয়ে আরো বেশি আলোচনা করব এবং আমরা পরবর্তীতে এই লেকচারের পরে যে আমরা সিকিউ গুলো আরো বেশি সলভ করার চেষ্টা করব। তো গত লেকচারে আমরা আলোচনা করছিলাম হচ্ছে আদর্শ গ্যাস নিয়ে এবং একই সাথে আমরা আলোচনা করছিলাম যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য দিয়ে। তো আমরা বলছিলাম যে কোনো গ্যাসই হচ্ছে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না। আচ্ছা সিমাইত, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, মাঝখানে মাঝখানে কি কেটে গেছে? না, ঠিক আচ্ছা, আছে। গুড। তা আমরা গতদিন আলোচনা করছিলাম যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য নিয়ে এবং আমরা বলছিলাম যে যদিও বাস্তব দুনিয়াতে আদর্শ গ্যাস পাওয়া যায় না, তবুও আমরা আদর্শ গ্যাসের রেফারেন্সের সূত্রগুলো বের করার চেষ্টা করি যেন সেই আদর্শ গ্যাস থেকে কতটুকু বিচ্যুতি হচ্ছে সেটার রেফারেন্সে আমরা বাস্তব গ্যাসের ধর্মগুলো আলোচনা করতে পারি। তো এর মধ্যে আমাদের যেই আদর্শ গ্যাস রয়েছে, সেই আদর্শ গ্যাসের মধ্যে আমরা বলতে পারি যে সে সকল গ্যাসের মেনে চলবে, তাই তো? তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এর আগে যেহেতু চার্লস এবং বয়েলের সূত্র জানতাম না, তো সেই কারণে আমরা বলছিলাম যে আমরা পরবর্তীতে এসে আলোচনা করব। তো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে সূত্রটা পাইছিলাম সেটা কি, পিভি ইজিক্যাল টু এনআরটি। তো আদর্শ গ্যাসটা এটা একদম পারফেক্টলি মেনে চলে, অর্থাৎ চাপ এবং আয়তন পরিবর্তন করলে টেম্পারেচারের কেমন চেঞ্জ হবে অথবা টেম্পারেচার আর আয়তন চেঞ্জ করলে চাপের পরিবর্তন কেমন হবে সেগুলো সে এই সূত্র মেনে চলে। কিন্তু যেগুলো বাস্তব গ্যাস সেগুলো এই সূত্রগুলো মেনে চলে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে দুইটা। এর কারণ হচ্ছে যেই দুইটা, এই যে যেই আমরা পিভি ইজিক্যাল টু এনআরটি যেই সূত্রটা ডেরাইভ করছি, তখন আমরা কিছু অ্যাজাম্পশন করে নিয়েছিলাম। সেই অ্যাজাম্পশনের মধ্যে এক নাম্বার অ্যাজাম্পশন ছিল যে এদের কি অণু টু অণু কোনো ধরনের কি নেই, আকর্ষণ বল নাই। আরেকটা কি বলছিলাম, যে আমাদের সংঘর্ষ চলাকালীন অবস্থায় কি হবে বলো দেখি। আরেকটা কি অ্যাজাম্পশন করছিলাম, মনে আছে কিনা? যে আমাদের ওই এই যে কোনো একটা সংঘর্ষ, স্থির ধরে নিতে হবে। না না না, আমরা আরেকটা অ্যাজাম্পশন করছিলাম। সেটা হচ্ছে যে আমাদের যে গ্যাসের আয়তন আছে অর্থাৎ অণুর আয়তন আছে, সেটা পাত্রের আয়তনের তুলনায় অনেক ক্ষুদ্র। জি ভাই, মনে পড়ছে। তাহলে অণুর আয়তন অনেক ক্ষুদ্র। তো এটা যদি আমরা মেনে নিই, তাহলে আমরা পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র তৈরি করতে পারি। কিন্তু বাস্তব ক্ষেত্রে অণু এবং অণুর মধ্যে একটু হইলেও আকর্ষণ বল আসলে আছে এবং অণুর আয়তন যখন হচ্ছে অনেক বেশি প্রেসার হবে, তখন আয়তনের পরিমাণ কি, পাত্রের আয়তন অনেক ক্ষুদ্র হয়ে যাবে। তো পাত্রের আয়তন যদি অনেক ক্ষুদ্র হয়ে যায় আর অল্প জায়গায় অনেক পরিমাণ গ্যাস থাকে, তখন আসলে আমরা ওই অণুর আয়তনটাকে বা অণুর ইটসেলফ যেই ভলিউম আছে সেই ভলিউমটাকে আমরা নেগলেক্ট করতে পারি না, যার কারণে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি ঘটে। কিন্তু যদি এমন হয় যে গ্যাসটাকে আমরা অনেক নিম্ন চাপে রাখছি, তাহলে নিম্ন চাপে রাখলে তার মানেটা কি, সেই গ্যাসগুলো তোমার ইচ্ছা মতো ছুটাছুটি করতে পারতেছে, অর্থাৎ তারা অনেক দূর পর্যন্ত পরিভ্রমণ করতে পারছে। তাহলে এই যে যে গ্যাসকে যদি নিম্ন চাপে রাখা হয়, তার মানে তাকে অনেক বড় একটা ভলিউমে রাখা হয়েছে। তাহলে অনেক বড় একটা ভলিউমে রাখা হলে সেখানে কি আমরা ওই অণুর আয়তনকে অনেক ক্ষুদ্র হিসাবে বিবেচনা করতে পারি না পাত্রের তুলনায়? অবভিয়াসলি পারি। এবং ভাই পারি। যখন আমরা তাকে উচ্চ তাপমাত্রায় রাখবো, এই উচ্চ তাপমাত্রায় রাখলে অণুগুলো কি হবে, প্রচন্ড বেগে ছুটাছুটি করতে থাকবে, অর্থাৎ তাদের গতিশক্তি বেড়ে যাবে। তো তাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বেড়ে গেলে তারা যদি অনেক বেশি ছুটাছুটি করা শুরু করে, তাহলে ইটসেলফ তাদের মধ্যে আকর্ষণ বল যদি থেকেও থাকে, তাহলেও সেই আকর্ষণ বলটা কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারবে না। ধরো তুমি একজনকে খুব জোরে জোরে মারছো, তাহলে মারার সময় কি তার কোনো হুঁশ জ্ঞান থাকবে?
সে তো ছুটাছুটি করা শুরু করবে। তো তেমন তাপ জি ভাই। দিলেও কি হবে, গতিশক্তি বেড়ে যাবে। তো যার কারণে ওই আকর্ষণ বলটা থাকলেও সেটা আসলে নেগলিজেবল হিসেবে আচরণ করা শুরু করবে। তো এই কারণেই আমরা যদি বাস্তব গ্যাস অর্থাৎ যারা পিভি ইজিক্যাল টু এনআরটি শুনতো মানতো না, কেন মানতো না, এই দুইটা রিজনের কাছে মানতো না, তাদেরকে যখন আমরা নিম্ন চাপে নিয়ে যাব এবং উচ্চ তাপমাত্রায় নিয়ে যাব, তখন তারা কি হবে, আদর্শ গ্যাসের মতো আচরণ করা শুরু করবে। বোঝা গেছে? তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এটা তোমরা ফেস করবাই, হয় অ্যাডমিশনে ফেস করবা, না হলে এসএসসি তে এইচএসসি তে ফেস করবা, না হলে তোমার কলেজের কোনো একটা এক্সামে তুমি ফেস করবাই। এবং এইটা বারবার বারবার আসে, এটা ভুল করাই যায় না। এবং এটাকে এমসিকিউটা অনেকভাবে ঘুরায় পেঁচায় দেয়, কখনো দেয় উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা, কখনো যায় নিম্ন চাপ উচ্চ তাপ মানে নিম্ন তাপমাত্রা। ঠিক আছে, মানে অনেকভাবে ঘুরায় পেঁচায় এগুলোর অপশন দেয়, যার কারণে তোমার মানুষজন একটু কনফিউজড হয়ে যায়। তো তাহলে আমাদের মনে রাখতে হবে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। ঠিক আছে, এটাকে আমি একটু মনে রাখতাম, আমার খালি বারবার ভুল হয়ে যাইতো বলে, মানে এটাকে আমি মনে রাখতাম এইভাবে, যে প্যারা কম জ্বালা বেশি। বুঝছো? তো তুমি তোমার মতো করে একভাবে মনে রাখলেই হলো। মানে এটা এত পরিমাণ আসতো যে, ধরো এটা একটা খুবই কমন একটা এমসিকিউ। তো এই কারণে আমি এই পদ্ধতিতে আর কি মনে রাখতাম যে প্যারাকম জ্বালা বেশি। তোমার যদি এমনি মনে থাকে তাহলে তো গুড, না হলে এটা অবশ্যই অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তো এতটুকু পোর্শন আমাদের মনে হয় বাকি ছিল। এখন আসো আমাদের আজকের লেকচার টুতে আমরা যাই। যে লেকচার টুতে আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আগে ম্যাথ করব। তাহলে আমাদের কি মনে আছে যে আমরা এর আগের দিন কি কি সূত্র শিখছিলাম? আমরা শিখছিলাম পিভি ইজিক্যাল টু এনআরটি, তাই না? এখান থেকে জি আমরা ভাই। বিভিন্ন ধরনের সম্পর্ক ডেরাইভ করতে পারবো। মানে P1 V1 ইজিক্যাল টু P2 V2 লিখতে পারবো, যখন কি হবে, টি কনস্ট্যান্ট থাকবে। আবার আমরা কি লিখতে পারবো, P1/T1 ইজিক্যাল টু P2/T2 লিখতে পারবো। আবার আমরা কি লিখতে পারবো, যে আমাদের V1/T1 ইজিক্যাল টু V2/T2 লিখতে পারবো। রাইট? তাহলে এই তিনটা জিনিস আমরা এখান থেকে লিখতে পারবো। এবং আমরা একই সাথে সাথে আরো দেখার চেষ্টা করছিলাম যে আমাদের যেই পরিমাণ আয়তন বাড়বে সেগুলোর আমরা সূত্র শিখছিলাম না? একটা চার্লসের সূত্র শিখছিলাম, আরেকটা কিসের জি সূত্র ভাই। শিখছিলাম? বয়লের। আমাদের চাপীয় সূত্র শিখছিলাম। জি ভাই, চাপিও। তাহলে সূত্র দুইটা কি ছিল? সূত্র দুইটা ছিল হচ্ছে ভি থেটা ইজিক্যাল টু আমাদের V0 ইন্টু T/273, আর আরেকটা জি ছিল ভাই। হচ্ছে পি থেটা ইজিক্যাল পি টু থিটা ইকুয়াল। P0 ইন্টু T/273। তো আমি সূত্রগুলো একটু মনে করাই নিলাম, এতটুকুই আমরা আলোচনা করছিলাম। তাহলে আমরা প্রথমে একটা অঙ্ক দেখার চেষ্টা করি, সেলুসারের বইয়ের উদাহরণ আর কি। কোন একটা হ্রদের তলদেশ থেকে পানির উপরিভাগে আসায় একটা বুদবুদ আয়তনে 5 গুণ হয়ে গেছে। তো ঘটনাটা কি ঘটে বোঝার চেষ্টা করো। ধর একটা পুকুর বা একটা সামথিং জলের কোনো কিছু আছে আর কি। তো সেখান থেকে ধরো কোন একটা পানির বুদবুদ নিচে সৃষ্টি হয়, তারপর সে আস্তে 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 উপরের দিকে আসে, তাই না? তো কোন একটা জলাভূমি বা কোন একটা পুকুরের নিচে পানি যত নিচে থাকে পানির চাপ তত বেশি থাকে না? অর্থাৎ পানির নিচে যেই চাপের পরিমাণ, সেই চাপের পরিমাণ পানির উপরের চাপের পরিমাণ থেকে কি হবে, বেশি। বেশি হবে। তার মানে P2 > P1। তাহলে দেখো টেম্পারেচারও কিন্তু চেঞ্জ আসলে হয়, তাই না? পুকুরের নিচের যে টেম্পারেচার আর পুকুরের উপরের টেম্পারেচার কি সেম? আসলে কিন্তু সেম না, তাই না? জি ভাই, কিন্তু সেম না। আমরা এখানে আর কি অঙ্কের সাপেক্ষে ধরে নিব যে টিটা কনস্ট্যান্ট। ঠিক আছে, যেহেতু আমাদের টি নিয়ে কোনো কিছু বলা নাই, তো আমরা টেম্পারেচারকে কনস্ট্যান্ট হিসাবে ধরে নিব এ সকল ম্যাথের ক্ষেত্রে, যে পুরো অঞ্চলটাই টি কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে যদি আমাদের যেই P2 থাকে, সেই P2 তে যেই V2 পাবো আর এখানকার যে V1 পাবো, কোনটার বেশি হবে? V2 বেশি হবে নাকি V1 বেশি হবে? V1। V1 ভি বেশি ওয়ান। হবে। তার মানে আমাদের পুকুরের নিচে প্রেসারের পরিমাণ থাকে বেশি, যার কারণে সেখানে যেই বুদবুদ তৈরি হয় সেটার আয়তন হয় কি, ক্ষুদ্র। এবার যেই বুদবুদটা উপরের দিকে উঠতে থাকে, ওর প্রেসারটা কমতে থাকে, তখন সে কি হয়, বুদবুদটা এক্সপ্যান্ড করে বা বড় হতে থাকে। এখন দেখো বড় হতে হতে যেই এই পানি থেকে বের হয়ে যাবে, তখন চাপ কি আরো উপরের দিকে ওঠার সময় আরো কি হবে, বাড়তে থাকবে না?
বাড়তে বাড়তে একসময় এই জন্য বুদবুদটা কি হয়ে যাবে, আয়তন বাড়তে বাড়তে ফেটে যাবে। কথা কি বুঝতে পারছো? বেলুনের ক্ষেত্রেও হিলিয়াম বেলুন, ধরো তুমি আকাশে উড়ায় দিলা, তাহলে আকাশে উড়ায় দিলে বলো তো হিলিয়াম বেলুন কোথায় যায়? ও কি মহাকাশে চলে যায়? না ভাই। তাহলে হিলিয়াম বেলুনও কিন্তু আকাশের একটা পর্যায়ে যে যত উপরে উঠতে থাকে ওর উপর প্রেসার কমতে থাকে না? প্রেসার জি কমতে ভাই। থাকলে সে কি করবে, এক্সপ্যান্ড করবে না, একসময় কিন্তু জি ফেটে ভাই, যায়। ফেটে যায় জি। কথা কি বুঝতে পারছো? তো বেলুন হোক অথবা যাই হোক, এই সবগুলোর ক্ষেত্রেই প্রেসার কমে আর উপরের দিকে উঠতে উঠতে আর কি হয়ে যায়, সে ফেটে যায়। আরেকটা জিনিস আমাদের একটু আলোচনা করা দরকার, সেটা হচ্ছে চাপের একক সমূহ। আমরা যেটা নিয়ে এর আগের দিন আলোচনা করিনি আর কি, একটু আলোচনা করা উচিত ছিল। তো চাপের একক, একক সমূহ। তো চাপের কয় ধরনের একক আছে? আমরা মেনলি 3 ধরন বা 4 ধরনের একক নিয়ে আলোচনা করি। যেমন আমাদের বাতাসের যেই চাপটা থাকে সেটার পরিমাণ কত, 1 atm না? তো আমরা জি ভাই, এটাকে কি, অনস্মোসফিয়ার। হ্যাঁ, অ্যাটমসফিয়ারে প্রকাশ করি। আবার এটাকেই আমরা কি বলতে পারি, 101 325 প্যাসকেল। প্যাসকেল। আবার আমরা এটাকেই কি বলতে পারি, বার দ্বারা প্রকাশ করতে পারি। আমাদের স্বাভাবিকভাবে যে তোমার বাতাসের যেই চাপটা থাকে, সেই চাপের পরিমাণকে আমরা কি বলি, 1 বার। এই 1 বার সমান সমান কত, 10⁵ নিউটন পার মিটার স্কয়ার ধরা হয়। তো প্যাসকেল মানে কি নিউটন পার মিটার স্কয়ার না? জি ভাই। প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার কিন্তু একই কথা। তো তাহলে আমরা এখানে কি বলতে পারি, 1.01325 বার, রাইট? আবার আমরা কি বলতে পারি এটাকে, 760 মিলিমিটার এইচজি, 760 মিলিমিটার পারদ চাপ, অথবা আমরা বলতে পারি 76 সেন্টিমিটার পারদ চাপ। আচ্ছা, এইটা একটু বলে নি যে এই 76 সেন্টিমিটার পারদ চাপটা মানে কি। এটার মানে হচ্ছে, ধরো তুমি একটা টিউব নিছো, এটা নিয়ে মনে হয় তোমাদের এসএসসি তেও ছিল, যে একটা জি ভাই, টিউবে পড়ছি। তুমি কি করছো, একটা টিউবে ব্যারোমিটার। তুমি হচ্ছে পুরোটা পারদ দ্বারা পূর্ণ করছো। তারপর সেই টিউবটাকে তুমি একদম উল্টায় এভাবে স্থাপন করছো। তখন কি হবে, যে সে 76 সেন্টিমিটার পর্যন্ত উঠবে, তাই না? মানে বাতাসের স্বাভাবিক চাপের সমান উঠবে। তো এইটাই হচ্ছে যে মানে চাপ সবসময় তাকে সে কি করে, সিমিলার রাখার চেষ্টা করে, মানে বাইরের চাপ আর ভিতরের চাপের পরিমাণ সেম হবে। তো তার মানে হচ্ছে এই এক অ্যাটমসফিয়ার চাপের ক্ষেত্রে তোমার সেই পারদটা কতটুকু উঠবে, 76 সেন্টিমিটার পর্যন্ত সে উঠতে পারবে। আর সেটাকে আমরা যদি প্রকাশ করি মিলিমিটারে, তাহলে 760 মিলিমিটার এইচজি আকারে প্রকাশ করতে পারবো। তা আমরা চাপকে এত ভাবে প্রকাশ করতে পারি। কথা কি বোঝা গেছে? সো চাপ যদি তোমার থাকে, আমরা যেইভাবে চাপ নিব সেইভাবেই আমরা আয়তনের এককটা নিব। অর্থাৎ পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রে আমরা বিশাল মাতব্বারি করে কখনো একবার এটাকে অ্যাটমসফিয়ার চাপ, একবার তোমার হচ্ছে বারের চাপ, একবার এইচজি এর চাপ, এভাবে আমরা নিব না। ঠিক আছে? তুমি যেই এককে নিবা সেই এককটাকেই ফলো করে বাকিগুলোর তুমি মান বসাবা। যেমন পি যদি তুমি নাও এটিএম এ, তাহলে তোমাকে আরো কি নিতে হবে, লিটার এটিএম এককটায় যেটা আছে আরে সেটা নিতে হবে। ভি নিতে হবে কি তখন লিটারে, টি নিতে হবে কি সবসময় কেলভিনে। কথা কি বুঝতে পারছো? যদি তুমি এটাকে নাও কিসে, প্যাসকেলে, তাহলে তুমি ভিটা নিবা কিসে, মিটার কিউবে। আরটা নিবে কিসে, তোমার মিটার কিউব এককে আর যেই আর আছে সেটার হিসাবে তুমি নিবা। কথা কি বুঝতে পারছো? তার মানে আমাদের এই পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রে আমরা বিশাল কাটাকাটি বা ছেঁড়াছেড়ি করতে পারবো না। তোমার যেই এককটা তুমি ফলো করবা, পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রে তুমি সেই এককই বসাবা। ক্লিয়ার? এ বোঝা কি গেছে সিমিয়াত, ইসমাইল? जी भाई। জি ভাই, ক্লিয়ার। আরেকটা জিনিস হচ্ছে যে মজার বিষয়, P1 V1 ইজিক্যাল টু P2 V2 ধরো সূত্র বসাচ্ছ, সেখানে কিন্তু জি একক ভাই। নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। কেননা অনুপাত আকারের যে ইকুয়েশন গুলো আছে, দেখো P1 এর তুমি যা একক নিবা, P2 একক সেটাতেই বের হবে। V1 তুমি যেই এককে নিবা, V2 সেই এককেই বের হবে। মানে অনুপাত কোয়ালিটির যে ইকুয়েশন গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু এত মাথা ঘামানোর কোনো দরকার নাই। কথা কি বুঝতে পারছো? মানে আলটিমেটলি P1 ভাগ P2 এটা তো এককবিহীন, আবার V2 ভাগ V1 এটাও কি এককবিহীন না?
তো আমার তো এত টেনশন করার কোনো দরকার নাই। কথা কি বুঝতে পারছো? তো এই ইকুয়েশনগুলোর ক্ষেত্রে মানে অনুপাত দিয়ে বা রেশিও দিয়ে যে ইকুয়েশনগুলো ডেভেলপ হচ্ছে সেইগুলোতে একক নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই। P2 যেই এককে তুমি লিখবা, P1 সেই এককেই বের হবে। কথা কি বুঝতে পারছো? বাট এই পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রে যেহেতু আর এর ভ্যালু আমাদের বসানোর ক্ষেত্রে একক মাথায় রাখতে হবে, আবার পিভিও আমাদের কি সেই আর এর সাপেক্ষেই এককগুলো বসাইতে হবে। আর টি সবসময় কেলভিন স্কেলে বসবে বা পরম তাপমাত্রার স্কেলে বসবে। তো যাই হোক, এবার আসো আমরা অঙ্কে ফিরে আসি। এই বেসিক গুলো আমি আলোচনা করে দিলাম। এখন আমাদের বলো দেখি তাহলে আমরা এখানে সুন্দর মতো কি লিখতে পারবো? P1 V1 ইজিক্যাল টু P2 V2, এবং আমাদের বের করতে হবে কি V2 এর মান, এই V1 এর মান, রাইট? V1 এর মান বের করতে হবে না? জি ভাই। তাহলে এখন আমাদের কাহিনী হচ্ছে আমরা অলরেডি, ও সরি, V1 এর মান কেন করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে গভীরতা কত, এইচ এর মান কত। ও সরি, V1 তো দেয়াই আছে। আর আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে আয়তন যদি 5 গুণ হয় তাহলে আমরা বলতে পারি কি V1 ইজিক্যাল টু 5V2, মানে নিচের যে আয়তন ছিল আর উপরের আয়তন কি হবে তার 5 গুণ। এতটুকু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এইটা যদি লিখতে চাই যে আমাদের V1 ভাগ V2 ইজিক্যাল টু কত হবে? 5, মানে P2 ভাগ P1 ইজিক্যাল টু হবে হচ্ছে V1 ভাগ V2 বা 5। ঠিক আছে, এই আর জি কি। ভাই। এখন P2টা কত হবে দেখো। এই জলের যত গভীরে আমরা নামবো তত কি এই রোজি পরিমাণ আমাদের কি হবে? চাপ বাড়তে থাকবে না? অর্থাৎ এখানে যেই চাপ আছে নিচে বাড়তে থাকবে কি আকারে? এই রোজি আকারে। আমরা এই সূত্র মনে হয় শিখছি না ওই পঞ্চম অধ্যায়ে, ক্লাস 9-10-এ, যে পানির নিচে কোন একটা পানির নিচে চাপ চাপ থাকে কত? এই রোজি পরিমাণ। মনে আছে কি? জি ভাই। মনে আছে? তাহলে মনে থাকলে খুবই গুড। এটা কি প্রমাণ করার কোনো দরকার আছে? না ভাই। আচ্ছা, আমি আর এই স্ট্রোজি কেমনে চাপ বাড়ে এটা প্রমাণ করলাম না। হ্যাঁ, 9-10-এর প্রমাণটা আছে যে জাস্ট ফোর্স মানে ওই আয়তনের কি করতে হয়? ভলিউম বের করতে হয়। সেই ভলিউম বের করে সেই ভলিউমের পানির ওজন যা হবে সেই ওজন ভাগ নিচের যে ক্ষেত্রফল সেটা দিলেই কি হয়ে যায়? ওই বরাবর পানির চাপ বের হয়ে যায়। তো সেটা কি এই ভাই স্ট্রোজি প্রতি দশ পরিমাণ। অ্যাটমসফিয়ারে এক উচ্চ মানে এক হ্যাঁ মিটার গভীরে গেলে 10 অ্যাটমসফিয়ার চাপ বাড়ে, ওই সূত্র দিয়ে করলে হবে না? আচ্ছা, বোঝা গেছে, কিন্তু ওইটা দিয়ে এখন আমরা করব না, আমরা বড় হয়ে গেছি না। অ্যাজাম্পশন দিয়ে আর আমরা ম্যাথ করা যাবে না। তাহলে আমাদের এখন করতে হবে কি এইচ রোজি পরিমাণ চাপ বাড়ে। তাহলে বলো দেখি P2 এর মান কি এইচ রোজি হবে আর P1 এর মান কত হবে? 0 হয়ে যাবে না? P2 এর মান এইচ রোজি আর P1 এর মান কি 0 হবে না? না ভাই। হবে না। এর কারণ হচ্ছে P1 এর মান কিন্তু 0 না। এর কারণ এইখানে কিন্তু একটা বাতাসের চাপ আছে। কিসের চাপ আছে? বাতাসের। বাতাসের চাপ আছে। অর্থাৎ একদম উপরে, অর্থাৎ মানে যে পুকুর সেই পুকুরের একদম উপরের সারফেসেও একটা চাপ আছে। সেটা কিসের চাপ? বাতাসের চাপ। তাহলে বাতাসের চাপ কত? 1 বার অথবা 10⁵ নিউটন। তাহলে আমরা বলতে পারি কি আমাদের P1 এর মান কত হবে? 10⁵ এগুলো প্যাসকেল। করলো আর P2 এর মান কত হবে? P2 তে দেখো এক এইচ তো আছেই, এবং তার উপর কি বাতাসও আছে না? তাহলে P2 এর ভ্যালুটা কত হবে? 10⁵ প্লাস এইচ রোজি। কথা কি বুঝতে পারছো? জি ভাই। তাহলে এই দুইটা একসাথে আমরা ভাববো। আচ্ছা বলো দেখি এখানে কেন আমি 10⁵ দিলাম? মানে আমি তো এক এটিএমও বসাতে পারতাম। তাহলে আমার জন্য ক্যালকুলেশন সুবিধা হইতো। কিন্তু আমি কেন এই 10⁵ বসাইলাম? দেখি বলতে পারো কিনা।
বলতে পারবা? পারবা কি? না পারলে বলো, আমি বলে দিচ্ছি। মানে এক এটিএম বসাইলে সমস্যা কি হইতো? বুঝো নাই আমার প্রশ্ন কি বুঝছো? ইসমাইল, সিমিয়াত। একবার না। হ্যাঁ, মানে কেন এখানে এক এটিএম বসালে কি সমস্যা হলো বলো দেখি? এইচ রোজে কে ই করা লাগতো না? গুড। তখন এইচ রোজিয়ের কিন্তু ইয়ে সেম থাকতো না, একক সেম থাকতো না। অর্থাৎ এইচ কিন্তু মিটারে বসতো না। এখন আমরা নিউটন পার মিটার স্কয়ারে বসার কারণে কি হয়েছে, এইচ এর মানটা মানে মিটারে বের হচ্ছে। তখন এইচ এর মান কোন এককে বের হইতো সেটা কিন্তু আমার খুঁজে বের করা লাগতো। কথা কি বুঝতে পারছো? ইয়েস ভাই। আচ্ছা, যাই হোক, তাহলে এই পুরা হিসাব বুঝতে পারছো? তাহলে 5 × 10⁵ মাইনাস 10⁵ হইলো। তাহলে আমাদের বাকি 4 × 10⁵ ভাগ 10⁵ রো এর মান কি? পানির ঘনত্ব। পানির বদলে যদি সমুদ্রের পানি থাকতো, তাহলে রো এর মান কি? সমুদ্রের পানি বসতো। কেরোসিন থাকলে কেরোসিনের ঘনত্ব বসতো। 800। যাই হোক, তাহলে এটার মান কত আসছে? 800 মিটার আসছে। না ভাই, করিনি এখন পর্যন্ত। হ্যাঁ। পরে দেখি কত মান আসে। 10⁻², তাই না? 400 ভাগ 9.8, তাহলে 40 দশমিক সামথিং আসবে। 40.816। 40.816 মিটার। আচ্ছা, এখানে আরেকটা শর্টকাট ডেভেলপ করা যায়। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম গ নাম্বারে এই ম্যাথটা থাকে। 5 স্টারের একটা ম্যাথ। এই ম্যাথটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা মনে হয় একটু খেয়াল করতে পারছো, তাই না? 5 × 10⁵ মাইনাস 10⁵ বা 10⁻³ × 9.8, অর্থাৎ যত গুণ আয়তন হবে, যত গুণ আয়তন হবে, সেই যত গুণ মানে n-1 × 10⁵ ভাগ রোজি। বুঝছো? যদি আয়তন হয় n গুণ, তাহলে কি হবে? n-1 × 10⁵ ভাগ রোজি। শর্টকাট। ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আসো, এই অঙ্কটা একটু টেকনিক্যাল, একই রকম, এটা খুবই সহজে করে ফেলা যাবে। তাহলে আমাদের কি বলছে, কোন একটা হ্রদের তলদেশ থেকে পানির উপরে তুলে আসাই একটা বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। তাহলে আমাদের চাপ বা হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান। হ্রদের পানির উষ্ণতা ধ্রুব হলে হ্রদের গভীরতা নির্ণয় করো। পারবা? এই ক্ষেত্রে আমাদের ডিরেক্টলি আয়তন কত গুণ হয়েছে তা বলা নাই, জি ভাই। কিন্তু আমাদের বের বলা করো। হয়েছে ব্যাস দ্বিগুণ হয়েছে। তাহলে আমরা কি সহজে বলতে পারি না, যদি ব্যাস 2 গুণ হয়, ডি যদি 2 গুণ হয়, তাহলে ভি কত গুণ হয় বলো দেখি? ভি ইজিক্যাল টু কি? 4/3 4 পাই আর গুণ। কিউব না? ভাই 8 গুণ হয়। 8 গুণ হয়। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ ভি ভেরিজাস কি? ডি কিউব। ভি ভেরিজাস আর কিউব মানে কি? ভি ভেরিজাস ডি কিউব। তার মানে আমরা বলতে পারি, যদি ডি 2 গুণ হয়, তাহলে ভি হবে কত গুণ? 8 গুণ। তাহলে এন এর ভ্যালু কত? 8 না? তাহলে আমাদের গভীরতা কত হবে? এইচ ইজিক্যালটা হবে 8 - 1 × 10⁵ ভাগ 10⁻³ গুণ 9.8। তার মানে 7 গুণ 10⁵, তাই না? তাহলে কত হয় মান বলো দেখি? তার মানে এখানে থাকে কত? 70/9.8, সরি 700/9.8, মানে 70 দশমিক সামথিং হওয়ার কথা। কত আসবে? 70 বা 71 72 এরকম আসার কথা। 71.42। 71.42, তাই তো? আচ্ছা, হইলো। ক্লিয়ার? এই পারা যাবে?
যাবে ভাই। আশা করি পারা যাবে। আচ্ছা, আরেকটা ম্যাথ আছে দেখো। স্থির চাপে 5 লিটার আয়তনের কোনো গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলে ওই গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? ডেল ভি এর মান কত হবে? পারবা? তাহলে আমাদের সূত্রটা কি ছিল? ভি থেটা ইজ ইকাল টু ভি নট ইন্টু টি ভাগ 273। তাহলে 5 × 35/273 নাকি? হ্যাঁ, 273 প্লাস 35 হবে, তাই না? তাহলে ভি নট ইন্টু 273 প্লাস 35 ভাগ 273। তাহলে ভি নট এর মান কত হবে? 5। তাহলে ভি নট এর মান যদি 5 বসাও, এগুলো খুবই সহজ ম্যাথ, বুঝছো? আমরা আসলে সিকিউ যখন সলভ করব তখন একটু কঠিন ম্যাথের দিকে যাব। তাহলে এটার মান কত আসে? ভি থেটার মান একটা কিছু বের হবে, আর ডেল ভি এর মান কি হবে? ভি থেটা মাইনাস ভি নট। পারবা না এগুলো ম্যাথ? আশা করি পারবা, রাইট? পারা যাবে তো? অথবা আমরা কি এটাকে আরেকভাবেও করতে পারতাম না, যে ভি ওয়ান ভাগ টি ওয়ান ইজিক্যাল টু ভি টু ভাগ টি টু, রাইট? জি ভাই। তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রের থেকে আমার মনে হয় এই সূত্র ইউজ করাটা বেশি সুবিধাজনক। এর কারণ আমরা এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই ওর আয়তন 5 লিটার কিনা সেটা কিন্তু আমরা জানি না। So আমরা যদি এই সূত্র ইউজ না করে ডিরেক্টলি এই সূত্রটা ইউজ করি, আমার কাছে মনে হয় মানটা আরো বেশি অ্যাকুরেট আসবে। তাহলে আমাদের ভি টু ইজিক্যাল টু কি হবে? ভি ওয়ান টি টু ভাগ টি ওয়ান। এটা ইউজ করলে আরো বেশি সুবিধা হবে। ভাগ 273। তাহলে ডেল ভি ইজিক্যাল টু কি হবে? ভি টু মাইনাস ভি ওয়ান। পারা যাবে? আচ্ছা, এবার আসো আমরা তো হচ্ছে একটু থিওরিতে আসি। আমরা এর আগের দিন অনেকগুলো সূত্র ডেরাইভ করছিলাম, মানে পিভি দিয়ে। এখন সেই সূত্রগুলোর মধ্যে আমরা জাস্ট ঘনত্বকে ইনপুট করব। তাহলে চাপ এবং ঘনত্বের মধ্যে যখন আমরা সম্পর্ক তৈরি করব, দেখো ঘনত্বটা কেন ইম্পর্টেন্ট এটা নিয়ে একটু আমরা বলি। যে আমরা মূলত গ্যাসের প্রপার্টির মধ্যে ঘনত্ব জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এর কারণ অক্সিজেন, সেটার ঘনত্ব কি হবে? একটু তুলনামূলক বেশি। কার্বন ডাই অক্সাইড, তার ঘনত্ব কি হবে? বেশি। কিন্তু হাইড্রোজেনের মতো গ্যাসগুলোর ঘনত্ব কি কম হয় না? হাইড্রোজেন, হিলিয়াম অথবা নিয়নের মতো গ্যাসগুলোর এটা ঘনত্ব কম হয়। তো এই জায়গায় ওই ঘনত্ব যত বেশি হয় তত বেশি কি হবে? ওই গ্যাসটা বেশি চাপ সৃষ্টি করবে। যেমন অক্সিজেন সিলিন্ডার যেই পরিমাণ চাপ সহ্য করতে পারবে, হাইড্রোজেন সিলিন্ডার কি তার থেকে মানে কম চাপ আসলে দিবে না, বা সে কি আরো বেশি চাপ মানে বেশি পরিমাণ হাইড্রোজেন গ্যাস আমরা স্টোর করতে পারবো না ওই সিলিন্ডারের মধ্যে, সেম পরিমাণ সহ্য ক্ষমতা সিলিন্ডারের মধ্যে। এর কারণ ওর ঘনত্বটা হচ্ছে আমাদের কি করবে? ইফেক্ট ফেলবে। তো এই কারণে আমরা ঘনত্বের সাথে প্রপার্টিজ গুলো নিয়ে আসার চেষ্টা করি। এখন দেখো যে আমাদের ঘনত্বটা মূলত কি? রো। তাহলে রো ইজিক্যাল টু কি? এম ভাগ ভি। মূলত ঘনত্ব জিনিসটার সাথে সরাসরি সম্পর্ক কার? আয়তনের না? তা আমাদের যখনই চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক জানতে চাবে, তা আমরা যে কোনো ভাবে হোক চাপ আর আয়তনকে কনসিডার করব। কেননা যদি আমাদের আয়তন চলে আসে তাহলে কি হয়ে যাবে? চাপটাও চলে আসবে। তো মূলত এইখানে আমরা কি প্রপার্টি শো করি? যে একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের মধ্যে আমাদের যখন আমরা চাপ দিব তখন ওই গ্যাসের ঘনত্বটার কেমন পরিবর্তন আসবে সেটা আমরা চেঞ্জেসটা লক্ষ্য করব। তাহলে আমরা যে কোনো ভাবে হোক কি করব? ভিটাকে নিয়ে আসব। তাহলে ভিটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের সম্পর্কটা কি আছে? পি ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু পি টু ভি টু। তাহলে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু যদি হয় হচ্ছে পি টু ভি টু। অথবা আমরা বলতে পারি কি, যে আমাদের আরেকভাবে আমরা বলতে পারি যে পি ভেরিজাস ওয়ান ভাগ ভি, তাই না? আর আমরা এখানে বলতে পারি কি, রো ভেরিজাস আবার কি ওয়ান ভাগ ভি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, পি ভেরিজাস রো, অথবা পি ওয়ান ভাগ পি টু ইজিক্যাল টু রো ওয়ান ভাগ রো টু। অথবা আমরা যদি এখানে প্রমাণ করি যে পি ওয়ান ভাগ ভি ইজিক্যাল টু কি হবে?
ভি ইজিক্যাল টু হবে হচ্ছে এম ভাগ রো। তাহলে P1 ভাগ এম ভাগ রো 1 ইজিক্যাল টু P2 ইন্টু এম ভাগ রো 2। ওই সিলিন্ডারের মধ্যে ভর তো চেঞ্জ হচ্ছে না, এজন্য ভরটা কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি কি P1 ভাগ P2 ইজিক্যাল টু রো 1 ভাগ রো 2। কথা কি বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা মূলত কি শিখলাম, যে আমাদের পি ভেরিজাস হচ্ছে রো, অর্থাৎ আমরা যত বেশি ওই পাত্রকে চাপ দিব বা ওই পাত্রের মধ্যে যত বেশি চাপ হবে ওই গ্যাসের ঘনত্ব কি তত বাড়তে থাকবে। ক্লিয়ার? পারা যাবে? এই সিনিয়াত ইসমাইল। জি ভাই, পারা যাবে। আচ্ছা, জি ভাই। তাহলে বলো দেখি তাপমাত্রা এবং ঘনত্বের সাথে সম্পর্ক কি হওয়ার কথা? সমানুপাতিক। সমানুপাতিক হওয়ার কথা। সমানুপাতিক। তাপমাত্রা যদি বাড়াই তাহলে কি ঘনত্ব বাড়ার কথা নাকি কমার কথা? আর চাপ বাড়ে, চাপের সাথে ঘনত্ব সমানুপাতিক। তাই আচ্ছা, আমরা দেখি তো কি হয়, ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক কেমন। এখানে তো তাপমাত্রার সাথে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কনসিডার করতে হবে। তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কনসিডার করতে হবে। চাপের সম্পর্ক, চাপকে তখন তুমি কনস্ট্যান্ট রাখবা। যখন তুমি তাপমাত্রার ঘনত্বের সম্পর্ক নির্ণয় করবা তখন চাপকে কি করতে হবে, কনস্ট্যান্ট কল্পনা করতে হবে। ঘনত্ব তখনই চেঞ্জ হয় যখন কি হয়, আয়তন চেঞ্জ হয়। কথা কি বুঝতে পারছো? আমি যেটা এর আগে আলোচনা করলাম যে ভাই তুমি তো তিনটার মধ্যে একসাথে সম্পর্ক স্থাপন করতে পারবা না। তিনটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে গেলে তখন P1 V1 ভাগ T1 সূত্র অ্যাপ্লাই করতে হবে, যদি তিনটাই ভেরিয়েবল হয়। কিন্তু যদি দুইটার মধ্যে তোমাকে সম্পর্ক স্থাপন করতে বলে তাহলে অবশ্যই এই PVT যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরতে হবে। আর ঘনত্ব কখন চেঞ্জ হয়? ঘনত্ব চেঞ্জই হয় কি রো ইজিক্যাল টু এম ভাগ ভি, অর্থাৎ ভি চেঞ্জ হইলে, এম তো চেঞ্জ হচ্ছে না, ওই গ্যাসের ভর তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না। তাহলে কেবলমাত্র ঘনত্ব চেঞ্জ হবে কখন, যখন সেখানে আয়তনের চেঞ্জেস আসবে। তা আয়তন যদি চেঞ্জ হয় তাহলে এখানে কি পি অটোমেটিক্যালি কনস্ট্যান্ট ধরতে হবে না তোমাকে? আমার কথা কি বুঝতে পারছো ইসমাইল? জি ভাই। তো তুমি যেই কথাটা বললা সেই কথা অনুসারে তো আমরা আগাইতে পারবো না, যে পি ভেরিজাস রো আবার পি ভেরিজাস টি, তাহলে আমার রো ভেরিজাস টি, এটা কি আমরা লিখতে পারবো এখানে? না। লিখতে পারবো না। এটা কিন্তু টোটালি ভুল হয়ে যাবে। তাহলে আমাদের সম্পর্কটা কিসের সাথে নিতে হবে? তাপমাত্রার সাথে এটা সম্পর্ক নিতে হবে। অর্থাৎ ভি ভেরিজাস আমরা বলতে পারি কি টি। তাহলে আর আমরা বলছিলাম কি ভি এর সাথে আবার আমাদের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক রো এর। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, টি ভেরিজাস 1 ভাগ রো হয়ে যাবে না? 1 ভাগ রো হয়ে যাবে না? তার মানে তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। কথা কি বুঝছো? টেম্পারেচার যদি বাড়ে আয়তন কি হয়ে যাবে, বেড়ে যাবে, ঘনত্ব কি হয়ে যাবে, কমে যাবে। টেম্পারেচার বাড়লে গতিশক্তি বেড়ে যায়, ছুটাছুটি বেশি করে, কিন্তু পার মিটার কিউবে তোমার গ্যাসের পরিমাণ কি আসলে তোমার বাড়ে নাকি কমে যায়? কমে যায় না? মানে আয়তন বৃদ্ধি পায় টেম্পারেচার বাড়লে। কথা কি বুঝতে পারছো? অণুগুলো ছুটাছুটি করতেছে বেশি, কিন্তু পার মিটার কিউবে তাদের পরিমাণ কি বাড়তেছে আদৌ? ছুটাছুটি বেশি করলে তা তো বাড়তেছে না। কথা কি বুঝতে পারছো? এই বোঝা কি গেছে? জি ভাই। তাহলে একক আয়তনে সম্পর্কটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, যদি তাপমাত্রা এবং ঘনত্বের সম্পর্ক দেখি তাহলে আমরা দুইটাকে কি করব, মার্জ করব। একটা সময় আমরা দেখলাম রো ভেরিজাস হচ্ছে পি, আর আরেকটা সময় আমরা দেখলাম রো ভেরিজাস হচ্ছে কি 1 ভাগ টি, তাই না? তাহলে একবারে এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে চাপ এবং তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্কে আসবে। তাহলে রো ভেরিজাস কি হবে, পি ভাগ টি। ওকে। অথবা যদি আমরা বড় সূত্র থেকে দেখাই দেওয়ার চেষ্টা করতাম, এখান থেকে ছোট ছোট অনেক এমসিকিউ আসবে, যে কোন একটা গ্যাসের ঘনত্ব এত, আয়তন দ্বিগুণ হলে তার ঘনত্ব কত হবে।
এমন আর কি ছোট ছোট এমসিকিউ আসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে ভি রো ইজ ইকাল টু এম ভাগ ভি। তাহলে ভি ইজ ইকাল টু কি হবে, এম ভাগ রো। তাহলে ভি ওয়ান এর জায়গায় আমরা বসাবো হচ্ছে কি বসাবো, এম ভাগ টি ওয়ান ইন্টু রো ওয়ান ইজ ইকাল টু পি টু ইন্টু এম ভাগ টি টু ইন্টু রো টু। তাহলে আমাদের যেই সম্পর্ক ডেরাইভ হয় সেটা কি পি ওয়ান ভাগ রো ওয়ান ইন্টু টি ওয়ান ইজ ইকাল টু পি টু ভাগ টি টু ইন্টু রো টু। ঠিক আছে। আচ্ছা, আমাদের মোটামুটি এই সম্পর্কও শেষ। এবার আসো আমরা নেক্সট অংশে যাই। এখন বলতেছে যে বিভিন্ন ভরের একই গ্যাসের ক্ষেত্রে চাপ, তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক। তো ধরো নতুন করে আমি যদি ভরের পরিমাণ বাড়াই, তাহলে আমাদের চাপ, তাপমাত্রা এবং এর সম্পর্কটা কেমন হবে। অর্থাৎ নতুন করে কি করছি, আমি নতুন করে কিছু গ্যাস অ্যাড করলাম, বা ওখান থেকে ওই চেম্বার থেকে কিছু গ্যাস বের করে দিলাম। বুঝতে পারছো, গ্যাস চেম্বার থেকে কিছু গ্যাসকে আমি নির্গত করে দিলাম। তখন আবার চাপ, তাপমাত্রা বা আয়তনের সম্পর্ক কেমন চেঞ্জ হবে। তো যদি একদম এমন সিলিন্ডার হয়, আটকা বদ্ধ সিলিন্ডার হয়, বদ্ধ সিলিন্ডার হয়, তাহলে তো আসলে গ্যাস বের হয়ে যায় না। কিন্তু অনেক সময় গ্যাস লিক করতে পারে না। যেমন ধরো চাকা বাস্ট করছে, তাহলে চাকা বাস্ট করলে কি কিছু অনেকখানি গ্যাস বের হয়ে যাবে না। অথবা দেখো, আমি যদি বলি যে একটা সিলিন্ডার দিয়ে বেলুন ফুলাচ্ছি, কি করতেছি, বেলুন ফুলাচ্ছি, তাহলে কিছু পরিমাণ গ্যাস কি বেলুনের মধ্যে চলে যাবে না। তাহলে নতুন করে ওই সিলিন্ডারের মধ্যে চাপের পরিমাণ কত হবে। কথা কি বুঝতে পারছো। এমন জায়গায় কি হবে, আমাদের ভরটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভরটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা জানি যে আমাদের পিভি ইজিক্যাল টু কি এন আর টি। যেখান থেকে আমরা লিখতে পারি কি পিভি ইজিক্যাল টু এম ভাগ এম। অর্থাৎ এন ইজিক্যাল টু কি হয়, তার গ্যাসের ভর ভাগ তার আণবিক ভর ইন্টু আর টি। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমাদের সম্পর্কটা কেমন হবে। এই এম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের কি হবে, পি ওয়ান, পি ওয়ান ভাগ ভি ওয়ান ভাগ এম ওয়ান ইন্টু টি ওয়ান। অর্থাৎ এটা সমান সমান আমরা লিখতে পারি পিভি ভাগ, যেগুলো কনস্ট্যান্ট না সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম, ইজিক্যাল টু আর ভাগ এম। এই আর ভাগ এম কি কনস্ট্যান্ট। তাহলে আর ভাগ এম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কি লিখতে পারি, পি টু ভি টু ভাগ এম টু টি টু। বুঝছো, এই পারা যাবে, ছোটখাটো জিনিসগুলো পারা যাবে না। আর ইসমিয়াল, ইসমাইল, তারপর সিমিয়া, যাবে ঠিক পারা। আছে। তাহলে এই অঙ্কটা একটু করো দেখি। কি বলছে, 120 বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, এই বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, অ্যাটমসফিয়ার, এক এটিএম। এটিএম। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার কিউব বায়ুর ভর নির্ণয় করতে বলছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে 10⁻³ মিটার কিউব বায়ু ভর দেওয়া আছে। আরটি মানে কি, পিভি ভাগ এমটি, এটা কনস্ট্যান্ট। ভর বের করতে হবে, ধরো M1 বের করব, আর বাকি সবকিছু আমার দেওয়া আছে। তাহলে আমার কাজ কি, বের করতে হবে কি আমাদের ভি ওয়ান এর মান, তাই সরি এম ওয়ান এর মান।
তাহলে M1 ইজিক্যাল টু কি হবে? P1 V1 ভাগ T1, আর উপরে যাবে আমাদের কি M2 T2, আর নিচে আমাদের যাবে কি P2 V2। তাহলে P1 এর মান কত দেওয়া? চাপ দেওয়া 120। বায়ুমণ্ডলীয় চাপ থাকলে থাক, কেননা এটাও কি বায়ুমণ্ডলীয় চাপেই আছে, দুইটা পি এর মান একই আছে, তো এত টেনশনের কিছু নাই। একটা 120, একটা 1। আর আমাদের এখানে কি আছে V1, তাহলে V1 এর মান কত দেওয়া আছে? 1 মিটার কিউব, 1। আর এটা দেওয়া আছে 10⁻³ তারপর আমাদের কি দেওয়া? M2 এর মান দেওয়া হচ্ছে 1.3 × 10⁻³। T2 এর মান কত দেওয়া? এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2। তাহলে T2 দেওয়া হচ্ছে আমাদের 273, আর T1 আমাদের দেওয়া হচ্ছে 273 + 30, তাহলে কত হয়? 303। 10⁻³ 10⁻³ কাটা, 1 1 বাদ গেল, তাহলে আমাদের থাকে হচ্ছে 120 গুণ 1.3 × 273 ভাগ 303। কত মান আসে? এটার মান কত আসে? বের হয়নি? 120, মানে এরই আশেপাশে হওয়ার কথা আর কি। এটার মান বের হয়নি ইসমাইল? একটু জানো। হ্যাঁ এই হ্যাঁ। ক্যালকুলেশন করতে কি এত টাইম লাগে? আরে, 140 মনে হয় বলছে। 140 পয়েন্ট কত? 55। 55 কেজি। ঠিক আছে, এগুলো ছোট ছোট ম্যাথ ছিল। আমাদের এখন যেটা শিখতে হবে সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। এই গ্যাসের গতিতত্ত্ব জিনিসটা কি? দেখো ভাই, গ্যাস আর অন্যান্য যেই পদার্থগুলো আছে, অর্থাৎ কঠিন পদার্থ বা তরল পদার্থ, এদের মধ্যে পার্থক্যটা কি? গ্যাস নিজে মুভমেন্ট করতে পারে, গ্যাস চলাচল করতে পারে, গ্যাস আরেকটা গ্যাসের অণুর সাথে বাড়ি খাইতে পারে, পলিউশন করতে পারে, যেগুলো কঠিন পদার্থ বা তরল পদার্থের ক্ষেত্রে এতটা ঘটে না। এই যে যেই গ্যাস তার অণুটা ফ্রিলি মুভমেন্ট করতে পারছে, এই মুভমেন্টের দরুনই ওর মধ্যে টেম্পারেচার চেঞ্জ হয়, অর্থাৎ তার গতিশক্তি বৃদ্ধি পাইলে তার টেম্পারেচার বৃদ্ধি হয়, তার ছুটোছুটি বৃদ্ধি পাইলে তার টেম্পারেচার বৃদ্ধি হয়, এবং টেম্পারেচার বৃদ্ধি পাইলে ওই অণুটা যখন ছুটোছুটি করা শুরু করে তখন তার মধ্যে শক্তির পরিমাণও বৃদ্ধি পায়। আবার কোনো একটা পাত্রে একটা গ্যাস কি পরিমাণ চাপ দেয়, চাপ মানেটা কি? ওই পাত্রের দেওয়ালে সে কি পরিমাণ বাড়ি খায়, তাই না? এই বাড়ি খায় বা কত জোরে ওই পাত্রকে ধাক্কা দেয়, সেটাই কি ওই গ্যাসের চাপ না? তো এই কারণে আমাদের এই গ্যাসের অণুগুলোর কেমন গতি থাকবে, এই গতিটাকে বিশ্লেষণ করাটা খুব দরকার। গতিটাকে যদি আমরা বিশ্লেষণ করতে পারি, সেখান থেকেই আমাদের এই সূত্রগুলো, যত ধরনের সূত্র আছে,
এই যে পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র সেখান থেকেই আসছে, পি এর সাথে ভি এর সম্পর্ক সেখান থেকেই আসছে। সেই অণুটা কি পরিমাণ গতিশক্তি সরবরাহ করবে, এই সমস্ত সূত্রগুলো ওই গ্যাসের অণুগুলোর গতি কেমন হবে, কেমন গতিশীল অবস্থায় থাকবে, সেটার উপরেই কি হবে, মানে চলবে। কথা কি বুঝতে পারছো? এই দুইজন, কথা কি বোঝা গেছে? জি ভাই, জি ভাই। ঘুমা যায় না, ঘুমা গেলে সমস্যা। তো এই যে যে এই গ্যাসের গতিতত্ত্বকে বিশ্লেষণ করার জন্য আমাদের একজন বিজ্ঞানী ছিল, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস সাহেব। সে 1857 সালের দিকে কি করছে, কিছু পূর্ব শর্ত বা স্বীকার্য দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সে বলার চেষ্টা করছে যে গ্যাসের অণুগুলোর গতিতত্ত্ব আমাকে যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে আমাদের এই কয়টা কথা আগে মেনে নিতে হবে। তাহলে তার প্রথম কথা কি ছিল, সে মোট 14টা মতো মনে হয় কথা বলেছে, অনেক কথা বলেছে আর কি, বইয়ে 14টা কথা লেখা আছে। যদি এই কথাগুলোকে 5টা কথায় বিশ্লেষণ করা যায়, মানে মেন কথা 5টা কথাই অনেকভাবে ঘুরাই ফিরাই বলার চেষ্টা করছে। তো আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো পিক আপ করবো। তো সে বলছে যে আমাদের প্রত্যেকটা গ্যাস কি হয়েছে, অণু দ্বারা গঠিত, এবং এই অণুগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে। এই নিউটনের গতিসূত্র কোনগুলো বলো দেখি? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, তারপর তার গতি কেমন হবে, সমবেগে চলতে থাকবে যদি ফোর্স না দিই। তারপর কোন সূত্র? তারপর তোমার গতিশক্তির সংরক্ষণ সূত্র। এই সূত্রগুলো, নিউটনের গতিসূত্রগুলো কি করবে, এই অণু বা পার্টিকেল গুলো মেনে চলবে। কথা কি বুঝতে পারছো? এখন সেকেন্ড যেই কথাটা বলছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্যাসের অণু কি হবে, সেম হবে। যেমন হাইড্রোজেনের গ্যাসের অণু কি হবে, সবগুলো অণু একই রকম আচরণ করবে। সবগুলো হাইড্রোজেনের অণু একটা অণুর মতোই আচরণ করবে। আবার সবগুলো অক্সিজেনের অণু ওই একটা অক্সিজেনের অণুর মতোই আচরণ করবে। অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের গতিগুলোকে আলাদা আলাদাভাবে চিন্তা করার কোনো দরকার নাই। তারা সবাই সিমিলারলি একজন আরেকজনের মতো আচরণ করবে। কিন্তু ভিন্নধর্মী গ্যাসের অণু আবার নিজেরা নিজেদের মতো আচরণ করবে না। মানে হাইড্রোজেনের গ্যাসের অণু আবার কি করবে না, অক্সিজেনের মতো আচরণ করবে না। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা যদি নির্দিষ্ট কোনো একটা পার্টিকুলার গ্যাস নিয়ে আলোচনা করতে চাই, বা গ্যাসের উপর নিউটনিয়ান মেকানিক্সের সূত্রগুলো অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের এটা মাথায় কনসিডার করতে হবে যে ভাই সেই গ্যাসটা যেন একই গ্যাস হয়। এবং সেই একই গ্যাসের একটা অণু নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে একটা অণু যদি আমি মাল্টিপল এন সংখ্যক দ্বারা জাস্ট গুণ করে দিই, তাহলে পুরো গ্যাসের আমি কি করব, নেচার গুলো নিয়ে কথা বলতে পারবো। 3 নাম্বার কথা বলছে, অণুগুলোর আকার এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক নগণ্য। মানে দুইটা যদি অণু থাকে, একটা অণু ধরো এখানে, একটা অণু ধরো এখানে, একটা অণু ধরো এখানে, এরকম ছড়ায় ছিটায় অণুগুলো থাকবে না। তো বলছে যে এই গ্যাসের নিজস্ব যেই ব্যাস বা নিজস্ব যে ডায়ামিটার, সেটা একটা গ্যাস থেকে আরেকটা গ্যাসের যেই দূরত্ব, সেই ডিস্টেন্সের তুলনায় অনেক বেশি কম। যেটা আমরা ওই বাস্তব গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে, রিয়েল গ্যাস এবং আদর্শ গ্যাসের মধ্যে যে পার্থক্য সেখানেও আমরা দেখলাম। দ্বিতীয় কথা বলছে গ্যাসের অণুগুলো হচ্ছে গোলাকার, কঠিন এবং সম্পূর্ণ স্থিতিস্থাপক। মানে গ্যাসের অণুগুলোর যখন আমি এই নিউটনিয়ান মেকানিক্সে অ্যাপ্লাই করতে যাব, তখন আমরা তাদেরকে কি করব, গোলাকার পার্টিকেল হিসাবে বিবেচনা করব। অর্থাৎ সলিড বডি বা রিজিড বডির মতো করে আমরা সেখানে আলোচনা করব। এবং সেই অণুগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ তাদের ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র প্রযোজ্য হবে, আবার গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসের সংকোচনশীলতা উচ্চ, অর্থাৎ আমি যদি চাপ দিই তাহলে গ্যাস কি হবে, সংকোচন করবে। 6 নাম্বার কথা বলতেছে গ্যাসের অণুসমূহের নিজেদের মধ্যে অথবা গ্যাস অণু বা গ্যাস ধারকের দেওয়ালের মধ্যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ নাই। এখানে আমি একটু বলে রাখি, এটা সপ্তম অধ্যায়ের যদি পড়তা তাহলে আরো ভালো হইতো। তো সপ্তম অধ্যায়ে 2 ধরনের বল আছে। একটাকে বলা হয় হচ্ছে কোহেসিভ ফোর্স, আরেকটাকে কি বলা হয়, আরেকটা কি বলা হয় ভুলে গেলাম। একটা বলা হয় কোহেসিভ ফোর্স, আর একটা কি যেন বলা হয়, মানে একটা হচ্ছে সংশক্তি বল, আর আরেকটা ফোর্সকে কি বলা হয়, এই তোমাদের কারো জানা আছে? 2 ধরনের যে ফোর্স থাকে, জানা আছে? একটা হচ্ছে নিজস্ব গ্যাসের অণুগুলোর পার্টিকেলের মধ্যেকার বল। আচ্ছা, একটা হ্যাঁ মনে পড়ছে, শক্তি আর একটা মনে হলো পড়ছে। আসক্তি।
হ্যাঁ হ্যাঁ, একটা সংশক্তি আরেকটা হচ্ছে আসক্তি, গুড। একটাক বলা হয় হচ্ছে কোহেসিভ ফোর্স, মনে পড়ছে, একটাক বলা হয় কোহেসিভ, আরেকটাকে বলা হয় হচ্ছে অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ এটাই মনে হয় বানানটা একটু দেখে নিও, হ্যাঁ। তো কোহেসিভ মানে কি, অণুগুলোর মধ্যকার বল, অর্থাৎ ধরো একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন অণুকে তোমার কি করতেছে, আকর্ষণ করবে। আর আরেকটা হচ্ছে অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ মানে কি, অ্যাডহেসিভ মানে হচ্ছে অণু এবং যেই পাত্র আছে তাদের ভিন্ন মধ্যেকার, গতিবিধি। তাদের মধ্যে আকর্ষণ বল। পানির ক্ষেত্রে এই কোহেসিভ আর অ্যাডহেসিভ ফোর্স বেশি দেখা যায়, তরলের ক্ষেত্রে আর কি। যেমন তরল কি পাত্রের পানির পানি পাত্রের গায়ে লেগে থাকে না। একটা গ্লাসকে যখন তুমি খালি করে ফেলো, তাও গ্লাসের গায়ে, এই কাঁচের গ্লাস হলে গ্লাসের গায়ে হালকা হালকা পানি লেগে থাকে না, একটু উঁচু হয়ে থাকে। উঁচু যে হয়ে ভাই থাকে থাকে। তো। তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, অর্থাৎ অণু এবং পাত্রের মধ্যেকার আকর্ষণ বল। আর কোহেসিভ ফোর্স মানে কি, এই যে একটা পানি আরেকটা পানির সাথে লেগে থাকে। যেমন কচুর পাতার উপরে, আচ্ছা কচুর পাতার উপর ভিন্ন জিনিস, ওইটা নিয়ে আলোচনা না করি। মানে মেন কথা হচ্ছে তরলও কি হয়, একটু একটু আকর্ষণ হয়, সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। অর্থাৎ দুইটা অণুর মধ্যে একই অণুর মধ্যেকার যেই আকর্ষণ বল সেটাকে বলা হয় কোহেসিভ। আর যদি হচ্ছে ভিন্ন ভিন্ন দুইটা অণু হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডিসিভ ফোর্স। তো আমরা ধরে নিব যে গ্যাসের অণুগুলোর কোনো অ্যাডহেসিভ ফোর্সও নাই, কোনো কোহেসিভ ফোর্সও নাই, আসক্তিও নাই, সংশক্তিও নাই। ঠিক আছে। তো যার কারণে এখানে এক্সটার্নাল যেই ফোর্সের কথা, এক্সটার্নাল ফোর্স না হলে কি সেখানে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র প্রযোজ্য হয়। মানে মেইনলি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকেই আমরা যে গতিশক্তির ফর্মুলা ফর্ম করব, বা আমরা এই ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র দিয়েই ওই পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্রটা ফর্ম করব। বুঝছো, এর নেক্সট ক্লাসে যায়। তো সেই ক্ষেত্রে এই যে যদি ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হয়, তাহলে নিশ্চয়ই এক্সটার্নাল ফোর্স থাকা যাবে না। এখন যদি কোহেসিভ ফোর্স বা অ্যাডহেসিভ ফোর্স থাকে, তাহলে কি তুমি সেখানে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। তো এই জন্য ধরা হয় যে গ্যাসের গুলোর মধ্যে কোনো অ্যাডহেসিভ বা কোহেসিভ নাই। যদিও থাকে, আসলে থাকে, মানে একদম যে থাকে না তা না, কিছুটা থাকে। কিন্তু সেই কিছুটা থাকাটাকে আমরা কি করি না, কনসিডারেশনে না এনে আইডিয়াল গ্যাসের পার্সপেক্টিভে সূত্রগুলো ফর্ম করি। তারপর কি বলছে, গ্যাসের অণুগুলোর কোনো অভিকর্ষ বলের প্রভাব নাই, অর্থাৎ সেখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নাই। এখানে গ্যাসের অণু ইচ্ছা মতো উপর নিচ হতে পারবে। কথা কি বুঝতে পারছো? গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা বিবেচনায় আনবো না। এরপর আমাদের কি বলছে, গ্যাসের অণুসমূহের, আচ্ছা এতক্ষণ ধরে আমরা যেগুলোকে আলোচনা করলাম এই সাতটাকে আমরা কি বলি, এই সাতটাকে আমরা বলি হচ্ছে আণবিক স্বীকার্য। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, এগুলো আসবে না। কিন্তু এগুলো আমি কেন বলছি, এগুলো না বললে পরবর্তী যে আমরা প্রমাণ প্রমাণ করব বা কোথার থেকে আসছে তখন মাথায় ব্রেন কাজ করবে না। তো এগুলো জানাটা দরকারি, কিন্তু এগুলো পরীক্ষায় আসবে না। আর এই পরে 8 নাম্বার যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে আয়তন সংক্রান্ত স্বীকার্য। আয়তন স্বীকার্য, আচ্ছা তা আয়তন স্বীকার্য কি বলতেছে, ওই একই কথাই বলছে যে ভাই অনুসময়ের আয়তন খুবই ক্ষুদ্র, মোট আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। আর 9 থেকে এই বাকি যেই 14-15 এই হাবিজাবি গুলো আছে, এইগুলোকে আমরা কি বলবো, এইগুলোকে মোট মনে হয় বইয়ের 17টা দেওয়া আছে। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে গতি এবং সংঘর্ষ সংক্রান্ত স্বীকার্য। গতি সংঘর্ষ স্বীকার্য। তো কি বলছে, যে গ্যাসের অণুগুলো যখন চলতে থাকে, তখন সেই অণুগুলো নিজেরা নিজেদের সাথে মারামারি করে বা কলিউশন ঘটায়। আবার পাত্রের দেওয়ালের সাথেও কি হয়, বাড়ি খাবে না। তাহলে এইভাবে তারা নিজেরা নিজেদের সাথে এবং দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত থাকে, এবং দুইটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে অণুগুলো সরল রেখায় চলতে থাকে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সংঘর্ষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পার্টিকুলার গুলো কেমন ভাবে যাবে, লিনিয়ার সরল রেখায় যাবে। তারা কিন্তু এরকম জিগজ্যাগ জিগজ্যাগ হতে যাবে না। কথা কি বুঝতে পারছো? তাহলে অণুসমূহের গতিপথ হচ্ছে সরল রেখার মতো, যখনই তারা বাড়ি খাবে তখন তাদের গতিপথ কি হবে, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এবং এই যে যে দুইটা ধাক্কা ঘটলো, দুইটা অণু পরস্পরকে ধাক্কা খাইলো না,
এই ধাক্কার যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলি ল্যামডা, যেটাকে বলা হয় কি মুক্ত পথ। এই মনে থাকবে, দুইটা সংঘর্ষ যে ঘটলো, সেই সংঘর্ষের মাঝখানে এই অণুটা কি কিছুটা পথ অতিক্রম করলো না? এই পথ অতিক্রমটাকে আমরা কি বলবো? মুক্ত পথ। এই ক্লিয়ার? এই বুঝা কি গেছে, না মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝা গেছে। আচ্ছা, তো এই গ্যাসের অণুগুলো মুক্তভাবে বিচরণ করতে থাকে, ছুটাছুটি করতে থাকে। কিভাবে ছুটাছুটি করে? সরল রেখায় ছুটাছুটি করে। আর তার আগে, দুইটা সংঘর্ষের আগে, একটা অণু যতটুকু মধ্যবর্তী পথ অতিক্রম করে, সেটাকে আমরা বলি হচ্ছে মুক্ত পথ। সংঘর্ষগুলো তাৎক্ষণিক, অর্থাৎ খুবই ক্ষুদ্র সময়ের জন্য ঘটে, ঘাত বলের মতো। আর সংঘর্ষ যতটুকু সময় ঘটে, তারপরের মানে সংঘর্ষ যতটুকু সময় লাগে, পরপর দুইটি সংঘর্ষের তুলনায় নগণ্য। মানে সংঘর্ষ যেই পরিমাণ টাইম নিয়ে ঘটে, খুবই ক্ষুদ্র একটা টাইমে সংঘর্ষটা ঘটে যায়, মানে ইন্টারাকশন টাইম খুবই ক্ষুদ্র। তো পরবর্তী যেই সংঘর্ষটা ঘটবে, এর মাঝখানের যে টাইম ল্যাপস, তার তুলনায় সংঘর্ষ ঘটাকালীন টাইমটা খুবই ক্ষুদ্র। আর কি বলছে? গ্যাসের অণুগুলো সকল দিকে গতিশীল, অর্থাৎ এর বেগ কিন্তু শুধুমাত্র এক্স এক্সিস বরাবর না, এক্স ওয়াই জেড তিন এক্সিস বরাবরই, মানে ত্রিমাত্রিক বেগ নিয়ে সে চলতে থাকে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অণুগুলোর বেগও বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা যখন বৃদ্ধি পায়, কম্পন বৃদ্ধি পাবে এবং অণুগুলোর ছোটাছুটির পরিমাণ বৃদ্ধি পাবে। এবং বলছে গ্যাসের অণুসমূহের মোট শক্তি তথা অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ গ্যাসের শক্তি যদি হয় ই, তাহলে ই ভেরিজাস টি। যত বেশি টেম্পারেচার বাড়বে, গতিশক্তি তত বেশি বৃদ্ধি পাবে। স্বীকার্য বোঝা গেছে? স্বীকার্য যদি বোঝা যায়, তাহলে স্বীকার্য থেকে এখন আমরা গ্যাসের চাপ জিনিসটা কি, সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখো, আমরা বললাম যে এই গ্যাসের যখন হচ্ছে মানে অণুগুলো যে চলাফেরা করতে থাকে, তখন গ্যাসের অণুগুলো দুইজনের সাথে দুইজন ধাক্কা খায়, অণুগুলো পরস্পর ধাক্কা খায়। আরেকটা সে ধাক্কা খাবে কার সাথে? পাত্রের দেওয়ালের সাথে না? তাহলে একটা পাত্র যদি থাকে, তাহলে সেই পাত্রের চারিদিকের দেওয়ালের সাথে সে কি করবে? ধাক্কা খাবে। এই যে যেই তখন সে ধাক্কা খাবে, তখন দেওয়ালকে সে একটা নির্দিষ্ট ফোর্সে কি করবে? আঘাত করবে না? এই আঘাত তো করবে, রাইট? জি ভাই, অবশ্যই করবে। তাহলে সেই ফোর্সটা ভাগ, আমি যদি সেই পাত্রের ওই দেওয়ালের ক্ষেত্রফল ভাগ দিই, তাহলে সেই ফোর্স পার এরিয়াটাই হচ্ছে সেই গ্যাসের প্রেসার। তাহলে প্রেসারটা কেন অনুভূত হয় সেটা কি বোঝা গেছে? প্রেসারটা আর কিছুই না, প্রেসারটা হচ্ছে পার ইউনিট এরিয়ায় ওই গ্যাসটা যখন পাত্রটাকে ধাক্কা দিচ্ছে, সেই গড় ধাক্কার পরিমাণই হচ্ছে তার প্রেসার। এই কথা কি বুঝতে পারছো? তাহলে যত বেশি টেম্পারেচার বাড়াবো, ধাক্কা দেওয়ার পরিমাণ কি তত বেশি ঘটবে না পার সেকেন্ডে? এবং তত বেশি কি প্রেসার হবে না? অর্থাৎ যত বেশি আমি টেম্পারেচার বাড়াবো, তত বেশি কি হবে? সে পাত্রকে জোরে যায় ধাক্কা মারবে। আর জোরে যায় যদি সে ধাক্কা মারে, তাহলে কি হবে? প্রেসারের পরিমাণ বেশি হবে না? জি ভাই। এই জন্যই কি পি ভেরিজাস টি। পি ভেরিজাস কি? টি। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন জি ভাই। প্রেসারটাকে আমরা একটু ফিল করতে পারছি, যে প্রেসার বেশি মানে গ্যাসের অণু এসে জোরে ধাক্কা মারছে। কাকে ধাক্কা মারছে? পাত্রের গায়ে ধাক্কা মারছে। এখন আমরা পড়বো হচ্ছে মলিকিউলার থিওরি অফ মলিকিউলার কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো বলা হচ্ছে যে এই যে যেই অণুগুলো আছে, এই অণুগুলোর মধ্যেকার সংশক্তি বল, বা ওই যে আমরা বললাম অণু টু অণুর যে আকর্ষণ বল, সেটা তো খুবই নগণ্য, মানে সেটাকে আমরা জিরো ভাবে ধরে নিতে পারবো। তো যদি আকর্ষণ বল খুবই নগণ্য হয়, তাহলে একজন আরেকজনকে আটকায় রাখতেছে না, একজন আরেকজনকে আকর্ষণ করতেছে না, তাহলে তারা কি হবে? স্বাধীনভাবে মুভ করতে পারবে। আর স্বাধীনভাবে যদি মুভ করতে পারে, তাহলে তারা কি করবে? পাত্রের গায়ে ইচ্ছা মতো তাদের যেই পরিমাণ বেগ আছে, সেই ভেলোসিটি দিয়ে তারা চাপ প্রদান করবে। এই যে যদি চাপ প্রদান করে, এই চাপের ফলে বা কলিউশনের ফলে কি তৈরি হবে? তাপের সৃষ্টি হবে, অথবা তাপ টেম্পারেচারের সৃষ্টি হবে। ধরো তুমি যদি হাত একটা গ্যাসের মধ্যে যখন ঢুকায় দাও, তখন কি হবে? যায় ওই গ্যাসগুলো তোমার হাতের সাথে যায় ধাক্কা খাবে।
ধাক্কা খাইলে কি হবে? তাপের সৃষ্টি হবে না? তেমন পাত্রের গায়েও কি হবে? তাপের সৃষ্টি হবে এবং পাত্রটা গরম মনে হবে। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এই ক্লিয়ার? ইসমাইল ইসমাইল, বোঝা কি জি যাচ্ছে? ভাই, ক্লিয়ার। গুড। তো এখন বলা হচ্ছে যে এই গ্যাসের গতিটাকে যে আমরা বিশ্লেষণ করব, এটাকে আমরা কি বলবো? গতি আণবিক তত্ত্ব বলবো। তো এই গতি আণবিক তত্ত্ব অনেকগুলো বিজ্ঞানী মিলে ডেভেলপ করছে। প্রথমে আসছিল বার্নলি সাহেব, তারপর ক্রোনিক সাহেব, তারপর ক্লসিয়াস সাহেব, তারপর ম্যাক্সওয়েল সাহেব, তারপর বোল্টজম্যান এই বোল্টজম্যান, এরা সবাই মিলে মিলে এই গ্যাসের অণুতত্ত্বকে ডেভেলপ করছে। যদিও ইম্পর্টেন্ট না, যদিও পরীক্ষাতে আসবে না, বাট আমি একটা ছক লিখে রাখছি, দেখো। এই ছকটা দেখে আমরা জাস্ট বোঝার চেষ্টা করব যে এই বিজ্ঞানীরা বা গ্যাসের গতিতত্ত্বটা কিভাবে ডেভেলপ হয়েছে। এই জিনিস পরীক্ষায় আসবে না, এই জিনিস তোমাদের বইয়েও নাই। সো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, কোনো সাল বা বিজ্ঞানীর নাম মনে রাখা লাগবে না। তো আমাদের মূলত 1738 সালের দিকে, মানে 1700 সালের দিকে, তখন হচ্ছে বার্নলি সাহেব আসে এবং সে গ্যাস নিয়ে এই আলোচনা দেয় যে গ্যাস আসলে অণু দিয়ে গঠিত এবং এই অণুর কারণেই ওই যে আমরা যেই চাপের কথাটা বললাম, যে চাপ কোথা থেকে হইলো, তো চাপ যে আসলে এই অণুগুলো ধাক্কা খাচ্ছে এবং এই ধাক্কার ফলেই চাপের সৃষ্টি হচ্ছে, সেটা এসে বলে কে? বার্নলি সাহেব। আর বার্নলি কিন্তু অনেক ধরনের এই চাপের ইকুয়েশন ডেভেলপ করছিল। তরলের মধ্যে যেই চাপ থাকে বা ফ্লুইডের যেই চাপ থাকে, সেই ফ্লুইডের চাপ নিয়েও বার্নলির একটা ইকুয়েশন আছে, বুঝছো? যে তোমার হচ্ছে ওয়াটার হেডের তোমার ইকুয়েশন আছে, যেটা আমরা অনার্স লেভেলে যায় পড়ি। মানে বার্নলি সাহেব মূলত চাপ নিয়েই তার জীবনের একটা বিশাল অংশ সে কাটাইছে। তো সেজন্য তাকে আদি গতিতত্ত্বের আদি জনক বলা হয়। বার্নলির ইকুয়েশন তোমরা পড়বা পরবর্তীতে, অনার্সে যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে ফ্লুইডের বার্নলির ইকুয়েশন পড়বা। তো সে হচ্ছে প্রথমেই চাপের ধারণা দিল। এরপর আসলে হচ্ছে অগাস্ট ক্রোনিক সাহেব। সে 1856 সালের দিকে তিনি কি করলেন? অণুগুলো যে একটা সরল রেখায় চলে, অর্থাৎ জিগজ্যাগ ওয়েতে চলে না, সংঘর্ষের আগে তারা সরল রেখায় চলতে থাকে, সেটা সে ডেভেলপ করে। এরপর আসে হচ্ছে রুডলফ ক্লসিয়াস। সে 1857, মানে 1 বছর পরেই, সে হচ্ছে, যেহেতু সরল রেখায় চলে এবং এই যে যেই সরল রেখায় চলার মধ্যে তার যে সংঘর্ষ হয় এবং তার যে কম্পন গতিগুলো থাকে এবং গড় মুক্ত পথে, সে ধারণাটা দেয় যে দুইটা সংঘর্ষ হবে, তার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা থাকবে সেগুলোকে আমরা মুক্ত পথ হিসাবে বিবেচনা করব। এরপর আসে হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল আসে এই সংঘর্ষের পরবর্তীতে নিউটনিয়ান মেকানিক্সের সাথে সম্পর্ক স্থাপন করে এবং তারপর সে ওখানে বেগের বন্টন, আচ্ছা, এই বেগের বন্টন নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এটা মূলত স্ট্যাটিস্টিক্সের একটা বিষয়, হ্যাঁ। তো মেনলি সে যেটা করছিল সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সের সাথে এই মানে তোমার পুরো সিস্টেমটার একটা কোরিলেশন তৈরি করছিল। আর এরপর আসে হচ্ছে বোল্টজম্যান। সেই বোল্টজম্যান কি করে? পরিসংখ্যান বা স্ট্যাটিক্সের সাথে যুক্ত করে। তো মেনলি তো প্রত্যেকটা গ্যাসের আচরণ ভিন্ন ভিন্ন হয়। মানে আমরা যে প্রথমে তোমরা অ্যাজাম্পশন করে নিলাম না যে হাইড্রোজেনের প্রত্যেকটা গ্যাসের অণুর চরিত্র একই, কিন্তু আসলে প্রত্যেকটা গ্যাসের অণুর চরিত্র কিন্তু এক না। কেউ আস্তে চলে, কেউ জোরে চলে, বুঝেছো? মানে সবার যে ভেলোসিটি সেম থাকবে তা কিন্তু না। এক একটা গ্যাসের অণুর ভেলোসিটি এক এক রকম থাকে। তো তখন এই যে যেই এতগুলো অসংখ্য গ্যাসের অণু, লক্ষাধিক গ্যাসের অণু, এদেরকে তো আর আমি সিঙ্গেল সিঙ্গেল ভাবে বিশ্লেষণ করতে পারবো না। তো তখন আমাদের পরিসংখ্যান দিয়ে সেই গ্যাসের অণুগুলোর একটা কমন নেচারকে তৈরি করতে হয়। তো সেটা করছিল হচ্ছে বোল্টজম্যান। তো এই 5-6 জন বিজ্ঞানী মিলে ধীরে 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 এই গতিতত্ত্বকে ডেভেলপ করছে। তো তারা কি ডেভেলপ করছে, আসো আমরা একটু শেখার চেষ্টা করি। তারা কি ডেভেলপ করছে এটা শেখার আগে আমাদের গ্যাসের বেগ এই নির্ণয়ের জন্য মোট 4 ধরনের বেগকে কনসিডার করা হয়। এই 4 ধরনের বেগকে আমরা আগে শেখার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে গড় বেগ। গড় বেগ জিনিসটা কি? কোন একটা পাত্রের মধ্যে ধরো গ্যাস রাখা আছে, তাহলে এই গ্যাসের কণাগুলোর প্রত্যেকের ভর কি সেম না? অণুগুলোর প্রত্যেকের ভর কি সেম না? জি ভাই। সেম।
কিন্তু তাদের প্রত্যেকের ভেলোসিটির পরিমাণ কিন্তু সেম না। কেউ ধরো কোনো সময় জোরে ধাক্কা খাইছে, কেউ ধরো আস্তে ধাক্কা খাইছে। তো যার কারণে ধরো এদের মধ্যেকার বিভিন্ন জনের বিভিন্ন বেগ আছে। একজনের বেগ ধরো C1, একজনের বেগ ধরো C2, একজনের বেগ ধরো C3, একজনের ধরো C4, এরকম অসংখ্য বেগ আছে। তো আমি কোন সূত্র বা কোন বেগ ধরে এটার গতিশক্তি কাউন্ট করব? তখন বলতেছে যে আসো আমরা তাইলে একটা কি কাজ করি, গড় বেগ কাউন্ট করি। তাহলে গড় বেগটা কি হবে? গড় বেগটাকে আমরা ধরবো হচ্ছে সি বার। তাহলে গড় বেগ সি বার সমান সমান কি হবে? সি বার সমান সমান হবে হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3, এরকম করে এন সংখ্যক যেই গ্যাসের অণু আছে তাদের প্রত্যেকের বেগকে আমি ধরবো ভাগ হচ্ছে কি এন, অর্থাৎ যেই পরিমাণ গ্যাসের অণু আছে সেটার ভাগ। অর্থাৎ কারোর ধরো 5 মিটার পার সেকেন্ড, কারোর ধরো 10 মিটার পার সেকেন্ড, কারোর ধরো 30 মিটার পার সেকেন্ড। তাহলে এই প্রত্যেকের যোগফল করে তাদের যদি গড় নিই তাহলে সেটা কি হবে? তাদের গড় বেগ। বুঝা গেছে? ক্লিয়ার? জি ভাই। আরেকটা হচ্ছে আমাদের গড় বর্গবেগ। তাহলে গড় বর্গবেগ কি? গড় বর্গবেগ হচ্ছে সবগুলোর আমরা কি করব? স্কোয়ার নিয়ে কাউন্ট করব। অর্থাৎ C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এই প্রত্যেকের স্কোয়ার নিয়ে আমরা কি করব? হিসাব করব। এরকম করে করে CN স্কোয়ার পর্যন্ত যাব, ভাগ N দিব। অর্থাৎ প্রত্যেকটার বর্গবেগ নিয়ে সেই বেগগুলোর গড় যদি আমরা বের করি সেটাকে আমরা বলবো হচ্ছে গড় বর্গবেগ। আরেকটা আছে হচ্ছে মূল গড় বর্গবেগ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, যেটা বেশিরভাগ সময় আমাদের বের করতে দেয়। তাহলে এটাকে বলা হয় হচ্ছে রুট মিন স্কোয়ার। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, বুঝছো? আমার গলার অবস্থা নষ্ট হয়ে গেছে এতক্ষণ ধরে বক বক করে। আমি ভাবছিলাম আর একটু পড়াবো, স্লাইডও বানানো আছে, কিন্তু আমি আরো অসুস্থ হয়ে যাব। তাহলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি কি? এটাকে বলা হয় হচ্ছে সিআরএমএস বেগ। সংক্ষেপে কি বলা হয়? সিআরএমএস বেগ বলা হয়। তো এর আগে আমরা যে বেগটাকে নিলাম না, এই বর্গ বেগটাকে মানে গড় বর্গ বেগটাকে আমরা যদি রুট ওভার করে দিই তাহলে আমরা সেখানে পাবো হচ্ছে সিআরএমএস বেগ। মানে সিআরএমএস বেগ ইজিক্যাল টু কি হবে? রুট ওভার অফ C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এরকম করে ডট 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 CN হোল স্কোয়ার, আর নিচে কি হবে? এন এর এন সংখ্যক। অর্থাৎ সিআরএমএস সমান সমান কি হবে? রুট ওভার অফ সি বার হোল স্কয়ার। বোঝা কি গেছে? এখন একটা জিনিস তোমার মনে আসতে পারে যে ভাই সিআরএমএস বেগ কেন কাউন্ট করা হয়, তাই না? জি ভাই। সিআরএমএস বেগ আমরা এই কারণেই কাউন্ট করি। দেখো, একটার বেগ ধরো এইদিকে, একটার বেগ ধরো এইদিকে, একটার বেগ ধরো এইদিকে। তাহলে একটার বেগকে তুমি পজিটিভ ধরবা, একটাকে নেগেটিভ ধরবা, একটার আবার উপাংশ ধরা লাগবে। এরকম হাবিজাবি একটা প্রবলেম হবে, যেই প্রবলেমের কারণে তুমি এক্স্যাক্টলি যখন তুমি গড় বেগ হিসাব করতে যাবা তখন তোমার এই গড় বেগটা ঠিক মতো বের হবে না। বুঝতে পারছো? তো তখন তোমার জন্য সুবিধাজনক ওয়ে হচ্ছে তুমি যদি সবগুলোর স্কোয়ার দিয়ে তারপর তার গড় করো এবং জি তার ভাই। উপরে রুট ওভার দাও। এইটার এটা নিয়ে আমি আরেকটু সামনে আলোচনা করব, যখন আমরা সিআরএমএস এর ম্যাথ করব তখন আমরা আরেকটু আলোচনা করব যে কেন আমরা সিআরএমএস নিয়েই আলোচনা করি। এই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কি জানো? সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স অথবা পরিসংখ্যান। বুঝছো? পরিসংখ্যান জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যারা ধরো ডাটা অ্যানালাইসিস করে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে পরিসংখ্যান লাগে। তোমার আমরা যে মেকানিক্স পড়ি, মানে বিভিন্ন বিম টিমের হাবিজাবি হিসাব নিকাশ করি, তখন আমাদের পরিসংখ্যান লাগে। তুমি যদি বিজনেস স্টাডিজে পড়তে চাও, মানে বিবিএ করতে চাও, তাহলে তোমার পরিসংখ্যান লাগে। হিউজ পরিমাণ যদি ডাটা কালেকশন থাকে, সেই ডাটার যদি তোমাকে ঠিকমতো অ্যানালাইসিস করতে হয়, সেই ডাটা অ্যানালাইসিস করতে গেলে মাস্ট মাস্ট পরিসংখ্যান লাগে।
আমরা যে এই যে মূল গড় বর্গবেগ নিচ্ছি না, এটা আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে খুবই কোরিলেশন আছে, বুঝছো? বা এই যে স্কোয়ার আমরা নিচ্ছি, এটার অনেক বড় একটা সিগনিফিকেন্স আছে। তো এটা সিগনিফিকেন্সটা আসলে কি, সেটা পরিসংখ্যান না বুঝলে একটু বলাটা মুশকিল। তো সমস্যা নাই, আমি নেক্সট যখন সিআরএমএস এর ম্যাথ আমরা করব, তখন আমি একটু বলার চেষ্টা করব যে কেন আমরা স্কোয়ারটাই নিই। আজকে যেহেতু আমি আর ক্লাস মানে আমার কন্টিনিউ করতে পারতেছি না, মানে একদম শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, তো আমি এখন এটা নিয়ে আর এখন না আলোচনা করি, বড় আলোচনা হয়ে যাবে। ম্যাথের ক্ষেত্রে আমরা করব। আর আরেকটা আছে সর্বাধিক সম্ভাব্য বেগ। এটা মানে কি, সিআরএমএস বেগ হচ্ছে প্রত্যেকটারই স্কোয়ার দিয়ে বেগ, আর সম্ভাব্য বেগ মানে হচ্ছে, ধরো কোন অনেকগুলো অণু আছে। আচ্ছা, আমরা একটা ডাটা লিখি নাইলে, ধরো এক, কারোর বেগ এক, কারোর বেগ দুই, কারোর বেগ তিন, কারোর বেগ চার, কারোর বেগ পাঁচ, কারোর বেগ তিন, এরকম ধরো ডাটা সেট আছে। তাহলে বলো দেখি, আমি যদি যে কোনো এটাকে একটাকে পিক আপ করি, তাহলে সেইটার বেগ কি তিনের আশেপাশে হওয়ার কথা না? তাহলে তার সর্বাধিক সম্ভাব্য বেগটা কত হবে? তিন হবে। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এমন একটা বেগ যেটা একটা কমন বেগ, সবার মধ্যে থাকা বেগ, বা সবার মধ্যে থেকে আশেপাশে থাকা বেগ, সেটাকে আমরা বলি হচ্ছে সম্ভাব্য বেগ। এই সম্ভাব্য বেগটাকে বলা হয় কি, মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটি, এটাকে সংক্ষেপে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে আমাদের সিএমপি। এই সিএমপি সমান সমান আমরা লিখি হচ্ছে √2 kT ভাগ এম। এই কেটা কি, কেটাকে বলা হয় হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। কোথার থেকে আসে, কিভাবে আসে, আমরা নেক্সট ক্লাসে এই সিআরএমএস বেগ, সিএমপি, এগুলো কিভাবে আসলো, কিভাবে আমরা কাউন্ট করব, এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে গড় মুক্ত পথ, সমীকরণ টমীকরণ ডেভেলপ করব, এবং তার সাথে সাথে আমরা বাকি লেকচারগুলো কন্টিনিউ করব, ওকে? তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। তোমাদের কি কোনো বুঝতে সমস্যা হয়েছে এই পর্যন্ত? না ভাই। ঠিক না আছে, ভাই। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাদের আলোচনা হবে।